माधवपुरा में हमने एटम बम दिखाया था। बीजेपी के लोगों तैयार हो जाओ, हाइड्रोजन बम आ रहा है। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আজ বিহারের পাটনায় গান্ধী ময়দানে রাহুল গান্ধী তার ভোটার অধিকার যাত্রা শেষ দিন হিসেবে বেছে নিয়েছেন এবং আজকে কিন্তু তিনি সমস্ত যে দলগুলো সেগুলোর বিভিন্ন যে প্রতিনিধিরা তারাও গিয়ে যুক্ত হয়েছে এবং সেখান থেকে রাহুল গান্ধী তার বক্তব্যে যে বক্তব্যটা রাখলেন রীতিমতন কিন্তু এই মুহূর্তে সারা দেশ জল্পনা উস্কে দিয়েছেন তিনি। তার কারণ তিনি বলছেন যে এর আগে যে প্রমাণটা দিয়েছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে সেটা তো ছিল একটা অ্যাটম বোম, কিন্তু তার থেকেও শক্তিশালী বোম কিংবা অ্যাটম বোমের থেকে শক্তিশালী বোম হিসেবে ধরা হয় হাইড্রোজেন বোমকে। সেরকম প্রমাণও তার কাছে আছে এবং সেটা যখন তিনি রিলিজ করবেন তারপরে দেশের প্রধানমন্ত্রী কিংবা বিজেপির কাউকে আর দেশে দেখা যাবে না। এত বড় কথা বলছেন রাহুল গান্ধী। এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় জল্পনার বিষয় যে রাহুল গান্ধীর যে জনপ্রিয়তাটা বিহারে বৃদ্ধি পেয়েছে তার একটা নিদর্শন কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে বিহারের পাটনায় গান্ধী ময়দানে মিটিং, কিন্তু সম্পূর্ণ পাটনা যে শহরটা সেটা কিন্তু ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে। পুলিশ কোনো মতেই কিন্তু আটকাতে পারছে না। সেখানে যে বিভিন্ন মানুষ আসছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, বাইরের রাজ্য থেকেও মানুষ আসছেন রাহুল গান্ধীকে শুনতে। সেটার আজকে একটা বিশাল ছবি কিন্তু ধরা পড়লো এবং আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যে রাহুল গান্ধী কিন্তু যখন বেরিয়েছিলেন তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ইউসুফ পাঠান যেমন যুক্ত হয়েছিলেন, হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি যুক্ত হয়েছিলেন এবং মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের একদম সর্বভারতীয় সভাপতি তিনি যুক্ত হয়েছিলেন এবং সামগ্রিকভাবে একটা উৎসবের চেহারা নিয়েছে বিহারের পাটনা। এবং রাহুল গান্ধীর যে বক্তব্য সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। সমস্তটা নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে রাহুল গান্ধীর যে জনপ্রিয়তাটা সেটা কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে গত 7ই আগস্টের পর থেকে। তার কারণ 7ই আগস্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি কর্ণাটকের যে ভোটার লিস্ট সেটাকে সামনে রেখে তিনি একদম একটা প্রেস কনফারেন্স করেন এবং সেখানে দেখিয়ে দেন যে একটা মাত্র বিধানসভাতে 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার, যাদের কোনো রকম কোনো অস্তিত্ব নেই, যাদের একটা বাড়ির মধ্যে দেখা গিয়েছে বিভিন্ন সময় 50 থেকে 60 জন মানুষের নাম রেজিস্টার্ড আছে একটা বাড়ির ঠিকানায়, অথচ সেই বাড়ির যে আয়তন সেটা 10 থেকে 15 ফুটের একটা ঘর মাত্র। অন্য জায়গায় দেখা গিয়েছে হাউস নাম্বার 0, অন্য কোনো জায়গায় দেখা গিয়েছে বাবার নামের জায়গায় ফাদার্স নেমের জায়গায় IJKLMNOP এরকম ভাবে কিছু দেওয়া আছে। সুতরাং সম্পূর্ণ ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে কর্ণাটকের একটা মাত্র বিধানসভায় 1 লক্ষেরও বেশি এবং সেটা প্রমাণ আসার পর থেকে আমরা দেখতে পেয়েছি যে পুরো নাটকীয় মোড় নিয়েছে সম্পূর্ণ বিষয়টা। এবং তার মাঝখানে রাহুল গান্ধী বিহারে যখন 65 লক্ষ মানুষের নাম দেখা গেল যে কাটা হয়ে গিয়েছে SIR এর মাধ্যমে, তখন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব তারা যৌথভাবে আরজেডি এবং কংগ্রেস তারা একটা বিহারে ভোটার অধিকার যাত্রা করলেন, যেটার অভূতপূর্ব সাড়া তিনি পেয়েছেন। ঠিক যেমন ভাবে ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় তিনি একটা ফলাফল পেয়েছিলেন, সারা দেশের মানুষ একদম রাহুল গান্ধীর জনপ্রিয়তাটাকে সেলিব্রেট করেছিল, যেটার ফলাফল কংগ্রেস পেয়েছে অবশ্যই এই 2024-এর অষ্টাদশ লোকসভা নির্বাচনে। ঠিক তেমন ভাবেই কিন্তু এই মুহূর্তে বিহারে রাহুল গান্ধী তেজস্বী যাদবের যে জনপ্রিয়তা সেটা কিন্তু অবশ্যই একদম আকাশচুম্বী। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে ডিএমকে প্রধান বলা যেতে পারে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন তিনি 2000 কিলোমিটার ফ্লাই করে এসেছিলেন। অখিলেশ যাদব উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন, তিনি যুক্ত হয়েছিলেন এই সভায়। এবং তার সঙ্গে আজ কিন্তু আমরা দেখতে পেলাম যে একদম হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এবং ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী তার আশাটা কেন গুরুত্বপূর্ণ সেটা আগে আপনাদের বলি। এই মুহূর্তে কিন্তু মোদী সরকার একটা বিল আনছে যেখানে বলা হচ্ছে যে 30 দিন যদি কোনো রাজ্যের মন্ত্রী কিংবা একদম মুখ্যমন্ত্রী তারা জেলে থাকেন তাহলে অবশ্যই কিন্তু তার 31তম দিনে তাকে ছেড়ে দিতে হবে, তার যে পদ মন্ত্রিত্ব সেটা ছেড়ে দিতে হবে। এবং হেমন্ত সোরেন সেই ব্যক্তি যার সঙ্গে কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল। ইডি তাকে গ্রেফতার করেছিল, কিন্তু তারপর হেমন্ত সোরেন সেখান থেকে জামিন পান, জামিন পেয়ে ভোটে লড়াই করেন, কিন্তু এখন বর্তমানে মুখ্যমন্ত্রী তিনি ঝাড়খণ্ডে। সেই জায়গা থেকে হেমন্ত সোরেনের আশাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক তেমন ভাবে হেমন্ত সোরেন নিজে কিন্তু একজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভুক্ত মানুষ, তাই তার এখানে আসা, বিহারে আসা এবং মানুষের অধিকার সম্বন্ধে কথা বলা, সংবিধান নিয়ে কথা বলা সেটা গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডের যে বর্ডার সেটা একদম পাশাপাশি এবং সেখান থেকে বিহার থেকে বহু মানুষ ঝাড়খণ্ডে যেমন যায় কাজ করতে, ঠিক তেমন ভাবে ঝাড়খণ্ড থেকে বহু মানুষ বিহারে আসে কাজ করতে। ঠিক সেই জায়গা থেকে তাদের যে একটা
আত্মীয়তার সম্পর্ক, সেটাও কিন্তু হেমন্ত সোরেন আসার মাধ্যমে সংবিধান রক্ষা করার দাবিতে সেটা কিন্তু অবশ্যই আরো মজবুত হবে এবং হেমন্ত সোরেনের আসাটা এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। অন্যদিকে আমরা যদি বলি যে আজকে কারা কারা যুক্ত হয়েছিলেন, একাধিক আইএনডিআই জোটের যারা দল, তাদের সঙ্গে আঞ্চলিকভাবে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের হয়তো একটা সমস্যা থাকতে পারে, ঠিক যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের একটা সমস্যা থেকেছে, কিন্তু জাতীয় স্তরের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু রাহুল গান্ধী আমন্ত্রণ জানিয়েছিলেন আজকে যুক্ত হওয়ার জন্য, কিন্তু তারা যেতে পারলেন না পূর্ব নির্ধারিত শিডিউলের কারণে। এবং অন্যান্য ভাবে বলা যাচ্ছে যে অনেক বিশেষজ্ঞরা বলছেন অবশ্যই যে প্রদেশ কংগ্রেস বাংলায় তাদের সঙ্গে যেহেতু তৃণমূল কংগ্রেসের একটা দূরত্ব রয়েছে, সেহেতু তিনি যাবেন না একদম সরাসরি, তাহলে 26-এর ভোটে সেটা প্রভাব পড়তে পারে, কিন্তু সেটা আঞ্চলিক প্রেক্ষাপট। কিন্তু জাতীয় রাজনীতিতে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের প্রতিনিধি হিসাবে ইউসুফ পাঠানকে পাঠালো এবং ইউসুফ পাঠানের সেখানে যাওয়াটা কিন্তু অবশ্যই একটা মেসেজ দিল যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একদম পাশাপাশি রয়েছে। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, তার কারণ ইউসুফ পাঠান কিন্তু হারিয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভাবনার বিষয়। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে এটা নিয়ে কমেন্ট করুন। কিন্তু তাছাড়াও আজকের যে বিষয়টা সেখানে আমরা দেখতে পেয়েছি যে মহারাষ্ট্র থেকে সঞ্জয় রাউত কিন্তু শিবসেনা প্রধান যে একদম উদ্ধব ঠাকরে তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব, সেই সঞ্জয় রাউত আজকের যে সভা সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। সুপ্রিয়া সোলে অর্থাৎ শরদ পাওয়ারের মেয়ে, মহারাষ্ট্রে অন্য আরেকটি আঞ্চলিক দল সুপ্রিয়া সোলে এনসিপি, সেই দলের নেত্রী, তিনি এসেছিলেন আজকে এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে একদম খাড়গেজি মল্লিকার্জুন খাড়গে 83 বছর বয়স, তিনিও কিন্তু আজকে যুক্ত হয়েছিলেন পাটনার এই যে একটা প্রথমে র্যালি হয় এবং তার পরবর্তীতে সভা হয় গান্ধী ময়দানে সেখানে। এবং এই যে আজকে র্যালিটা সেটা কিন্তু অন্য ধরনের একটা চেহারা নিয়েছিল। এতদিন ধরে আমরা দেখেছি একটা জিপের মধ্যে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী তারা দুজন পাশাপাশি সভা করেছেন এবং অন্য কেউ আসলেও সেটা এম কে স্ট্যালিন হতে পারে, সেটা অখিলেশ যাদব হতে পারে, তারা কিন্তু সেই জিপের মধ্যেই কিন্তু ছিলেন। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এত গুরুত্বপূর্ণ সব নেতারা এসেছিলেন, একটা ওপেন বাস অর্থাৎ যে বাসটার উপরে কিছু নেই, হুড খোলা একটা বাস তারা কিন্তু ভাড়া করেছিলেন এবং সেইখানে সেই বাসের মধ্যে থেকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তেজস্বী যাদব, সুপ্রিয়া সোলে, ইউসুফ পাঠান, দীপঙ্কর ভট্টাচার্য, সঞ্জয় রাউত, হেমন্ত সোরেন সবাই ছিলেন একত্রিত ভাবে। এবং সেই যে লড়াইটা, এটা যে একত্রিত ভাবেই তারা লড়ছে এবং সংবিধান বাঁচানোর স্বার্থে লড়ছে, ভোট চুরির বিরুদ্ধে লড়ছে, সেটা কিন্তু আজকে আরো একবার প্রমাণিত হলো। এবং রাহুল গান্ধী কি বললেন আগে আপনারা শুনুন, তারপর আবার আসছে এই নিয়ে বিশ্লেষণে। बीजेपी के लोग अच्छी तरह सुन लीजिए। भैया, एटम बम का नाम सुना आपने? सुना है एटम बम का नाम? उससे बड़ा क्या होता है? उससे बड़ा क्या होता है? एटम बम से बड़ा हाइड्रोजन बम होता है ही नहीं होता है? माधवपुरा में हमने एटम बम दिखाया था। बीजेपी के लोगों तैयार हो जाओ, हाइड्रोजन बम आ रहा है, हाइड्रोजन बम आ रहा है, तैयार हो जाइए। आपकी जो सच्चाई है, वोट चोरी की सच्चाई है, वो पूरे देश को पता लगने जा रही है। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। রাহুল গান্ধী কিন্তু এই মুহূর্তে অবশ্যই বুঝিয়ে দিলেন যে তার কাছে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রমাণ রয়েছে এবং সেই প্রমাণটা সামনে আসলে বিজেপির কিন্তু রীতিমতন বেকায়দায় পড়তে হবে, সেটা আজকে কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট। এবং বিহার ভোটের আগে হাইড্রোজেন বোম অর্থাৎ বিশালতা, অর্থাৎ যে ভোট চুরি, ঠিক যেমন একটা অ্যাটম বোম হিসেবে তিনি বক্তব্য রেখেছিলেন যে তার কাছে একটা অ্যাটম বোম আছে, এমন বড় প্রমাণ আছে তার কাছে, ঠিক তেমনভাবে তিনি এখন বলছেন যে হাইড্রোজেন বোম আছে তার কাছে। বিজেপির মানুষরা এখনো পর্যন্ত তাকে পতাকা দেখাচ্ছে, কালো পতাকা দেখাচ্ছে, অর্থাৎ গো ব্যাক হিসেবে তাকে কালো পতাকা দেখানো হচ্ছে। কিন্তু যে প্রমাণটা এর পর তিনি দেবেন সেটা কিন্তু অবশ্যই এর থেকেও তীব্রতর হবে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে রাহুল গান্ধী কোমর বাঁধছেন, সামনে রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন, সেটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন, গুটি সাজাচ্ছেন। এর আগেই সেই খবর আপনাদেরকে দিয়েছি এবং এর পরবর্তীতে একদম মাঠে নেমেও কিন্তু একই ধরনের লড়াইটা করছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খাড়গে। আপনারা সামগ্রিক পরিপ্রেক্ষিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই সমস্ত আপডেট পাওয়ার জন্য টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।